1971 সালের মার্চ মাস। উত্তাল জনসমুদ্রের মতো ক্ষুব্ধ জনতা কারফিউ লঙ্ঘন করে মিছিল বের করছে, গগনবিদারী স্লোগান দিয়ে রাজপথ প্রকম্পিত করে তুলছে এবং গুলি খেয়ে কালো পিচের রাস্তা রাঙা করছে। আর ঢাকা টেলিভিশন স্বাধিকার আন্দোলনকে তুঙ্গে তুলে দিয়েছে তার অভিনব সব গানের অনুষ্ঠান দিয়ে। ঢাকার যত নামকরা সঙ্গীত শিল্পী এবং আরো অনেকে মিলে যখন গাইতে থাকেন, সংগ্রাম 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 চলবে দিন রাত অবিরাম, তখন মনে হয় বুকের মধ্যে ঝড় উঠে গেছে। সেই ঝড়ের মাতামাতি সারা দেশে ছড়িয়ে পড়েছে। এইসব গান টিভিতে যত বেশি দেখানো হয়, শান্ত নিরীহ মানুষের মনেও তত ঝড়ের তোলা লাগে। বাইরে পথে প্রান্তরে বন্দরে জংশনে যারা রক্তাক্ত সংঘর্ষে নেমেছে, তাদের মাঝে ছুটে চলে যেতে ইচ্ছে করে। আপাত দৃষ্টি মনে হচ্ছে জ্বলন্ত বালিতে খই ফুটছে, কিন্তু মুখে মুখে আবার শোনা যাচ্ছে প্রতিদিন নাকি প্লেনে করে সাদা পোশাকে প্রচুর সৈন্য এসে নামছে বিমানবন্দরে। চট্টগ্রাম বন্দরে অস্ত্র বোঝাই জাহাজ এসে ভিড়েছে পশ্চিম পাকিস্তান থেকে। কথাটা বিশ্বাস হতে চায় না, তবু বুক কেঁপে ওঠে। আজ 25 মার্চ 1971। রুমির মুখে দুদিনের খোঁচা খোঁচা দাড়ি, মাথার চুল খামছে ধরে রুমি বলল, আম্মা বুঝতে পারছো না, ইয়াহিয়া মুজিব আলোচনা ব্যর্থ হতে বাধ্য। এটা ওদের সময় নেবার অজুহাত মাত্র। ওরা আমাদের স্বাধীনতা দেবে না, স্বাধীনতা আমাদের ছিনিয়ে নিতে হবে সশস্ত্র সংগ্রাম করে। আমি শিউরে উঠলাম, বলিস কি রে, পাকিস্তান আর্মির বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করবে কি দিয়ে? আলোচনা ব্যর্থ হলেও আন্দোলন চালিয়ে জনগণ তাদের দাবি ঠিকই আদায় করে নেবে। রুমি উত্তেজিত গলায় বলল, আম্মা তুমি কোন আহম্মকের স্বর্গে বসে আছো? কেন বুঝতে পারছো না ওরা আমাদের ভুলিয়ে রাখছে? এ পথে এভাবে বাঁচতে পারবো না। আমি কেমন জানি চুপসে গেলাম, নিজের মনেও যেন আর জোর পাচ্ছি না। রাতে ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ ভীষণ শব্দে ঘুম ভেঙে গেল। চমকে উঠে বসলাম। রুমি জামি ছুটে এলো এ ঘরে। কি ব্যাপার? ভারী বোমার বুম বুম আওয়াজ, মেশিন গানের ঠাটা ঠাটা আওয়াজ, চি করে আরেকটা শব্দ। সবাই ছুটলাম ছাদে। আমাদের বাড়ির দক্ষিণ দিকের মাঠ পেরিয়ে কয়েকটা হল, ইউনিভার্সিটি কোয়ার্টার্সের কয়েকটা বিল্ডিং, বেশিরভাগ আওয়াজ সেই দিক থেকেই আসছে। সেই সঙ্গে বহু কণ্ঠের আর্তনাদ, চিৎকার। বেশিক্ষণ ছাদে দাঁড়ানো গেল না। আগুনের ফুলকির মতো কি যেন একটা চি শব্দের সঙ্গে এদিক পানি উড়ে উড়ে আসছে। রুমি লাফ দিয়ে উঠে কালো আর স্বাধীন বাংলা পতাকা দুটো নামিয়ে ফেলল। বসার ঘরে ফোন তুলে দেখি ফোন ডেড। বাকি রাত আর ঘুম এলো না। বিভিন্ন দিক থেকে গোলাগুলি, মেশিন গানের শব্দ আসছে। ট্রেসার হাউই আকাশে রংবাজি করে চলেছে। দূর থেকে চিৎকার ভেসে আসছে। উত্তরে, দক্ষিণে, পূর্বে, পশ্চিমে সব দিকেই আগুনের স্তম্ভ ক্রমে স্পষ্ট এবং আকাশচুম্বী হয়ে উঠছে। ভোরবেলা আর্মির গাড়িতে মাইক লাগিয়ে ভাঙা ভাঙা বাংলায় নির্দেশ, কারফিউ জারি হয়েছে। যে বাড়িতে বাংলাদেশের পতাকা পাওয়া যাবে সেখানকার সবাইকে গুলি করে মারা হবে। 26 মার্চ, সারা দিন কারফিউ, অনির্দিষ্টকালের জন্য কারফিউ।
যুদ্ধ তাহলে শুরু। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। এপ্রিল 1971। সে সময় কুষ্টিয়া শহরে ছিল ক্ষিপ্ত অবাঙালিদের রাজত্ব। ইচ্ছা হয়েছিল প্রিয় শহরটির ভগ্ন রূপটি একবার দেখবার। খোকা ভাইয়ের সঙ্গী হলাম। শহরে প্রবেশ করতে চমকে উঠলাম, যেন যুদ্ধবিধ্বস্ত কোনো ফিল্ম দেখছি। বোমার আঘাতে ক্ষত বিক্ষত বাড়িঘর। শ্যামলদের অত সুন্দর বাড়িটা মুখ থুবড়ে এটে স্তূপ হয়ে আছে। আর্যদের বাড়িটা পোড়া, কুলের বাগানটা নিশ্চিহ্ন। কিছু প্রয়োজনীয় জিনিস কেনার ছিল। কেনার সময় দেখা গেল খোকা ভাইয়ের কাছে অনেকগুলো 100 টাকার নোট। কেনাকাটা সেরে আমরা এগুচ্ছি। অতর্কিতে আমাদের গতি রোধ করে দাঁড়ালো 4 জন অবাঙালি আর একজন পাক সেনা। আমরা কিছু বুঝে ওঠার আগেই হানাদার সৈন্যটি খোকা ভাইয়ের পকেট থেকে টাকাগুলো টেনে বের করল। তখনই রাইফেলের বাঁট খোকা ভাইয়ের পিঠের উপর পড়ল প্রচন্ড বেগে। আমি পেটে বুটের লাথি খেয়ে উল্টে ড্রেনের পাশে কাত হয়ে পড়লাম। জ্ঞান ফিরে দেখি খোকা ভাই আমার হাত ধরে ঝাঁকুনি দিচ্ছে। দৈহিক আঘাত ও টাকার শোকে দিক বিদিক জ্ঞান শূন্য খোকা ভাই চিৎকার শুরু করল। আর্মি আর বিহারি মিলে আমার টাকার সাইকেল কেড়ে নিয়ে গেছে। আমি এখন কোর্ট বিল্ডিং এ মেজরের কাছে যাব। উপস্থিত লোকজন যেটা আশঙ্কা করল, ঠিক সেই ঘটনায় ঘটতে চলল। লোকের ভিড় আর চিৎকার শুনে এগিয়ে এলো একজন অবাঙালি। খোকা ভাই সম্পূর্ণ ঘটনা জানালো। লোকটি তার পূর্ব পরিচিত, নাম হানিফ। সব শুনে হানিফ বলল, মেরা সাথ চলো। খোকা ভাই সম্ভাব্য অগ্রপশ্চাৎ কোনো বিপদের কথা না ভেবেই হানিফের সঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নিল। আমরা বড় রাস্তা ছেড়ে রক্সি গলির দিকে অগ্রসর হচ্ছি। রক্সি গলিতে ঢুকতেই আমার সর্বাঙ্গ ছমছম করে উঠল। শুনেছি এই গলি নাকি বাঙালি নিধনের বৌদ্ধভূমি। পারতপক্ষে কোনো বাঙালি জেনে শুনে এ গলিতে ঢোকে না। খোকা ভাইয়ের এদিকে কোনো খেয়ালই নেই। গলির শেষ প্রান্তে এসে পানের দোকানের সামনে দাঁড়ালাম। ঠিক তখনই 3 জন অবাঙালি যেন মাটি ফুঁড়ে আবির্ভূত হয়ে তাকে ঘিরে দাঁড়ালো। প্রত্যেকের হাতে ধারালো অস্ত্র। আমি ততক্ষণে দোকানের পেছনে লুকিয়ে পড়েছি। বাঁচার শেষ চেষ্টায় খোকা ভাই নদীর দিকে ছুটে যেতেই অস্ত্রধারীদের একজন তার পায়ের ভেতরে পা ঢুকিয়ে তাকে উল্টে ফেলে দিল। হানিফের দিকে চেয়ে খোকা ভাই বারবার অনুরোধ জানাতে লাগল, হানিফ ভাই, আমার জীবনটা ভিক্ষা দাও, আমি কিচ্ছু চাই না, আমাকে প্রাণে মেরো না। তাকে তারা টেনে দাঁড় করালো। আড়াল থেকে দেখলাম খোকা ভাই ভগ্ন হতাশ দৃষ্টি দিয়ে শেষবারের মতো পৃথিবীটাকে যেন প্রত্যক্ষ করতে লাগল। জল্লাদের দল প্রথম আঘাত করল ডান বাহুর উপর। বাহুটি দেহ হতে বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ে গেল। খোকা ভাইয়ের চিৎকারে রক্সিগুলির বাতাস যেন ফালা ফালা হতে লাগল। তাজা রক্তে রঞ্জিত খোকা ভাই তখন এক হাত নিয়ে দাঁড়িয়ে। দ্বিতীয় তৃতীয় আঘাতটি পরপর পড়ল বাম বাহু ডান উরুর উপর। পরবর্তী আঘাতে দেহ হতে মাথা বিচ্ছিন্ন হল। হানিফ এবার বিচ্ছিন্ন মাথাটি পা দিয়ে উল্টে দিল। আমার নিজের অবস্থা উপলব্ধি করতে পারলাম। আমাকে বাঁচতে হবে, পালাতে হবে, অতিক্রম করতে হবে 200 গজ স্থলভূমি, তারপরই নদী। কিন্তু এই পথটুকু যেন ফুরাচ্ছে না। দম আটকে আটকে আসছে, পা ভারী হয়ে আসছে। অবশেষে ওরা ধরে ফেলার আগে ঝাঁপিয়ে পড়লাম নদীতে। তারপর ডুব, এক ডুবে যত দূর যেতে পারি। খোকা ভাই, আমারই চোখের সামনে আপনি ধীরে ধীরে মৃত্যুবরণ করলেন, অথচ আমি কিছুই করতে পারলাম না। কি করে ভুলি? এক সাগরের রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা। নরসিংদী পাকবাহিনীর শক্তিশালী ঘাঁটি। নরসিংদী শিবপুর রাস্তার উপরে পুটিয়া বাজারের কাছে একটা ব্রিজ ছিল। যদি ব্রিজটি ধ্বংস করা যায় তাহলে পাকবাহিনীর ঘন ঘন শিবপুরে আসা একটু কষ্টকর হবে। তাই ব্রিজটি ধ্বংসের পরিকল্পনা নেওয়া হয়। জুলাই মাসের প্রথম দিককার কোনো এক সময় 1971 রাত 3টা।
একটা গোয়াল ঘরের পাশে বসে আছি। এখান থেকে ব্রিজটা আবছা আবছা দেখা যাচ্ছে। ব্রিজটা প্রায় 30 গজের মতো লম্বা। আমাদের অবস্থান ব্রিজের উত্তর দিকে। ঝিনুক, আমজাদ, ফজলু, বেনু, ইয়াসিন, আফতাব আর অন্যান্যরা ছড়িয়ে ছিটিয়ে আছে। সব মিলিয়ে 18 জন। ছেলেরা সবাই বেশ উত্তেজিত। প্রথম অ্যাকশন, যুদ্ধের প্রথম স্বাদ, আনন্দ, ভয়, উদ্বেগ আর উত্তেজনার অদ্ভুত এক সংমিশ্রণ। এখানে আসার আগে সবাইকে ব্রিফিং দেয়া হয়েছে। ব্রিজ উড়ানোর দায়িত্ব আমার আর ঝিনুকের। পাক সৈন্যরা ব্রিজের দিকে এগুতে থাকলেই আমরা এপার থেকে আক্রমণ চালাবো। সার্বিক নেতৃত্ব দেবেন মজনু মৃধা। আমাদের অস্ত্রের মধ্যে রয়েছে 15টা 303 রাইফেল, 2টো স্টেন ও একটি এলএমজি। ব্রিজ উড়ানোর জন্য একটি অ্যান্টি ট্যাঙ্ক মাইন, কয়েকটা গ্রেনেড, কিছু পিকে ও ফিউজ। অ্যান্টি ট্যাঙ্ক মাইনের উপরের মুখটা খুলে ফেললাম। সেখানে কিছু পিকে ঢুকিয়ে 1.5 ফুট লম্বা একটা ফিউজ আটকালাম। তারপর পুরো মাইনটা ব্রিজের নিচের দিকে একটা পিলারের উপর বসালাম। 1.5 ফুট লম্বা ফিউজ পুড়তে কতক্ষণ লাগবে? 1 মিনিট, 2 মিনিট। পকেট থেকে লাইটারটা বের করে জ্বালালাম। ফিউজের মুখে ধরেই দিলাম দৌড়। না, জ্বলেনি। আবার ফিরে এলাম। এবার একটু সময় নিয়ে ফিউজের মুখে লাইটারটা ধরলাম। ফিউজ পুড়তে শুরু করেছে। শুনতে পেলাম কে যেন ডাকছে, চলে আসেন তাড়াতাড়ি। দৌড়তে দৌড়তে ব্রিজ থেকে নামলাম। মজনু মৃধা চিৎকার করছেন, সবাই মুখ আঁকাড়ো, 2 কানে হাত দাও। লাফ দিয়ে একটা ঢিবির পিছনে কোনো মতে পৌঁছলাম। বিস্ফোরণের প্রচন্ড শব্দ। ব্রিজটা ভেঙে গেছে। এবার প্রতীক্ষার পালা। রাস্তার পশ্চিম দিকে বড় বটগাছের গোড়ায় এলএমজি নিয়ে মজনু মৃধা, সাথে ইয়াসিন। আমার হাতে স্টেন। আমার ডান দিকে ফজলু, বেনু আর মিলন আর একটু দূরে। সবশেষে ঝিনুক, তার কাছেও স্টেন। আমজাদ রাস্তার পূর্ব দিকে ব্রিজের পাশে কোনাকুনি অবস্থান নিয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর ওরা আসছে। প্রায় 150 গজ দূরে একটা বাঁশঝাড়ের আড়ালে 6টি ট্রাক থেকে পাকিস্তানি সৈন্যরা নেমেছে। দেখা যাচ্ছে শত্রুপক্ষকে। ওরা কেউ আমাদের ব্যক্তিগত শত্রু না, তবু ওদেরকে মারতে হবে। আক্রোশটা ব্যক্তিগত নয়, আক্রোশটা সমষ্টিগত। টান টান উত্তেজনা। হঠাৎ সব স্তব্ধতা ভেঙে দিয়ে শোনা গেল মজনুমের হালকা মেশিন গান থেকে এক পশলা বৃষ্টির শব্দ। সাথে সাথে গর্জে উঠল আমাদের 15টা 303 রাইফেল ও 2টো স্টেন। আমাদের সব শব্দ ম্লান করে দিয়ে শুরু হলো প্রতিপক্ষের গোলাগুলি। একেবারে সম্মুখ যুদ্ধ, ফায়ার কাউন্টার ফায়ার। আধ ঘন্টা পর মনে হলো একটু বিরতি হয়েছে। ছেলেরা কে কেমন আছে দেখা দরকার। ক্রলিং করে ফজলুর কাছে আসতেই আমি 3টাকে শেষ করেছি বলেই ফজলু উঠে দাঁড়ালো। এক মুহূর্ত তাকে যে উঠতে নিষেধ করব সেই সময়টুকু আর হলো না। একটা গুলি এসে লাগলো তার পিঠে। লুটিয়ে পড়ল ফজলু। হঠাৎ আবার গোলাগুলি শুরু হয়ে গেল। আমরা কয়েকজন ফজলুকে ধরাধরি করে আস্তে আস্তে পিছন দিকে চলে এলাম। একটা স্কুল থেকে বেঞ্চ জোগাড় করে ফজলুকে তার উপর শোয়ানো হলো। গুলি পিঠ দিকে ঢুকে সামনে দিয়ে বের হয়ে গেছে। রক্ত গল গল করে পড়ছে। ফজলুকে বাঁচবে? ফজলুকে কি বাঁচানো যাবে? ধারে কাছে কোথাও ডাক্তার আছে? আমরা সবাই শিবপুরের দিকে ফিরে যাচ্ছি। ফজলুর বুকে পিঠে কাপড় দিয়ে ব্যান্ডেজ করা হয়েছে, কিন্তু রক্ত পড়া বন্ধ হয়নি। পথেই মারা গেল ফজলু, শিবপুরের মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। তোমার ছেলেরা আমি নারায়ণগঞ্জের চাষারার মেয়ে ময়না। আমি যখন আইএ পাশ করলাম তখন 69-70-এর গণ আন্দোলনের উত্তাল স্রোত। শেখ মুজিবের ডাকে শুরু হলো অসহযোগ আন্দোলন। 25 মার্চ পাকিস্তানের সকল বন্দুক, কামান, ট্যাঙ্ক গর্জে উঠল বাঙালি হত্যার জন্য। ঘরবাড়ি ছেড়ে সবাই পালালো। আমরাও বাড়ি ছেড়ে গ্রামে গেলাম। বড় ভাই ও ছোট ভাই দুজনেই ভারত পালিয়ে গেল। এজন্য বাবাকে থানায় ধরে নিয়ে প্রচন্ড মারধর করলো। খবর পেয়ে ছুটে গেলাম আমি ও মা। বাবাকে ছেড়ে দিল, কিন্তু জামিন রাখলো আমাকে। আমি যখন পাকিস্তানিদের অত্যাচারের দরজায় উৎসর্গিত হলাম তখন আর অনাঘ্রাতা পুষ্প নই, রাজাকারের উচ্ছিষ্ট।
আমাকে গ্রামে রাখলো না, চোখ বেঁধে নিয়ে এলো নারায়ণগঞ্জে। চোখের বাঁধন খুলে ধাক্কা দিয়ে একটা ঘরের মধ্যে ঢুকিয়ে দিল। সেখানে লাইন ধরে পড়ে আছে অনেকগুলো মেয়ে। উঠে বসবার ক্ষমতা ওদের নেই। মার খাওয়া কুকুর যেমন ঘরের দরজায় পড়ে থাকে আবার মার খাওয়ার জন্য, ওরাও তাই। আপনারা গণহত্যা দেখেছেন, জগন্নাথ হলের গণকবর দেখেছেন, কিন্তু আমার মতো হতভাগিনীরা দেখেছে গণধর্ষণ। প্রতি রাতে 3 জন 4 জন করে এক একজন মেয়েকে ধর্ষণ করেছে। আমরা ভয় শঙ্কাহীন চোখে তাকিয়ে থেকেছি। দিন 15 পর মনে হলো আমার মাথা খারাপ হয়ে যাবে। প্রায় রাতেই গোলাগুলির শব্দ শুনতে পাই। ভাবি, কোথায় যুদ্ধক্ষেত্র? কারাই বা লড়াই করছে? মনে সাধ, একবার দেখে যাব দেশ স্বাধীন হয়েছে, একবার শুনব জয় বাংলা। এক রাতে আমাদের 5-6 জনকে ট্রাকে তুলে নিল। ট্রাক চলছে তো চলছেই। অবশেষে একটা অন্ধকার জায়গায় এসে থামল। কে একজন ভারী গলায় হুকুম দিল, আন্দর মেলে যাও। আমরা তারা খাওয়া কুকুরের মতো বাংকারে ঢুকলাম। তাহলে কি আমাদের জ্যান্ত কবর দেবে? আমি আর স্মরণ করতে পারি না। সে কি যন্ত্রণা, শারীরিক যন্ত্রণা, ক্লান্তিতে আমি ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ ভীষণ শব্দে ঘুম ভেঙে গেল। শুনতে পেলাম আজ বিকেল 4টায় পাকিস্তানিরা আত্মসমর্পণ করবে। তারপর মুক্তি। মুক্তি? কিসের থেকে মুক্তি? যে পাশবিক পরিস্থিতির পথ বেয়ে আজ আমি এখানে এসে পৌঁছেছি, সেখান থেকে মুক্তি দেবে কে? আমি যাবই বা কোথায়? একাত্তরের কিছু আগে আজিমপুরের বাসা থেকে আমরা পুরানো পল্টনের নতুন বাসায় চলে এলাম। বাসাটি ছিল 3 তলা। আলিম সেটি ভাড়া নিয়েছিল নিচের তলায় ক্লিনিক করবে বলে। 1 তলায় ক্লিনিক, 2 তলা এবং 3 তলায় আমরা থাকতাম। আরম্ভ হলো সংগ্রাম। 71-এর জুলাই মাসের মাঝামাঝি মৌলানা আব্দুল মান্নান আমাদের নিচের তলায় এসে আশ্রয় নিলেন। চেম্বারটি 2 তলা ড্রয়িং রুমে স্থানান্তর করা হলো। পাকিস্তানি সৈন্যরা মৌলানার ওখানে আসা যাওয়া করত। মৌলানা আমার স্বামীর সঙ্গে খুবই ভালো ব্যবহার দেখাতেন। বলতেন, আলিম সাহেব, যদি কখনো কোনো সমস্যায় পড়েন সোজা আমার কাছে চলে আসবেন, আমি আপনাকে সাহায্য করব। প্রতিদিন চেম্বারে মুক্তিযোদ্ধারা আসত। সেখানে তাদের চোখের চিকিৎসা হতো, ওষুধ দেয়া হতো এবং গাড়ি করে নিরাপদ জায়গায় পৌঁছে দেয়া হতো। আলিম নিহত হওয়ার পরও আমাকে অনেকেই বলেছে, হে দেখুন, আমার চোখে আলিম ভাইয়ের দেয়া ব্যান্ডেজ। এসব কিছু পাকিস্তানি হানাদার বাহিনীর জানা ছিল বোধহয়, কিন্তু আমরা তা বুঝতে পারিনি। যখন বুঝতে পারলাম তখন আর শেষ রক্ষা হল না। 71-এর 15ই ডিসেম্বর সেদিন সকাল 8টায় আলিম তৈরি হচ্ছিল সলিমুল্লাহ মেডিকেল কলেজে যাবার জন্য। বেরিয়ে যাওয়ার আগে বললাম, এই তো বেরিয়ে যাচ্ছ, ফিরবে তো সেই কারফিউ আরম্ভ হলে। বুঝতে পারছি আজও আমাদের সরে পড়া হবে না। আলিম বলল, দেখো, ঠিক সময় মতো চলে আসব। ওপরের জানালার পর্দা ধরে অপসৃয়মান মরিস মাইনর গাড়িটির দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ ভয় ভেতরটা কেঁপে উঠল। মনে হলো মানুষটি যদি প্রাণ নিয়ে আর না ফিরে আসে। কারফিউ আরম্ভ হল। গাড়ির শব্দ পেলাম, বুঝতে পারলাম আলিম এসেছে। ঠিক একটু পরে আরো একটি গাড়ির শব্দ পেলাম। মাটি লাপা একটা মাইক্রোবাস আমাদের বাড়ির নিচের তলায়
মৌলানা দরজায় এসে দাঁড়ালো। প্রায় ৪৫ মিনিট পর আমাদের নিচের তলার দরজায় বেল বেজে উঠল। দাঁড়িয়ে দেখলাম দুজন আলবদর বন্দুক উঁচিয়ে দরজা খুলতে বলছে। আলিম নিচের তলায় মৌলানার কাছে যাওয়ার জন্য পা বাড়ালো। মৌলানা দরজায় প্রাণপণে শব্দ করতে লাগলো আর বলল, মৌলানা সাহেব, একটু দরজাটা খুলুন। অনেকবার বলার পরও মৌলানা দরজা খুললেন না, শুধু ভেতর থেকে বললেন, আপনি যান, আমি আছি। আলিম তখন দৌড়ে উপরে উঠতে যাচ্ছিল, কিন্তু ততক্ষণে ওরা ভিতরে ঢুকে গেছে। ওকে দেখেই বলল, হ্যান্ডস আপ, আমাদের সঙ্গে চলুন। আলিম বলল, কেন? ওরা বলল, দরকার আছে। আলিম লুঙ্গি ও শার্ট পরে ওদের সঙ্গে চলে গেল। আমি তখন ছুটে মৌলানার কাছে গেলাম, যার মুখের দিকে তাকাতেও আমার ঘৃণা হতো। সেই আমি তার পায়ে পড়ে গেলাম, আকুল হয়ে কেঁদে বললাম, মৌলানা সাহেব, আপনি একটু কিছু করুন, গাড়িটি এখনো ছাড়েনি। মৌলানা চুপ করে বসে রইলেন। গাড়িতে ছাড়ার শব্দ পেলাম। রাত বাড়তে থাকলো, কান পেতে রইলাম। দরজায় কড়া নাড়ার শব্দ শোনার জন্য সামান্যতম আওয়াজেও সচকিত হয়ে উঠেছিলাম। শুধু মনে হচ্ছিল এবার সে এসেছে, কিন্তু না, সে আসেনি। সে রাতে নয়, কোন রাতেই নয়। গায়ের শার্টটি গায়েই ছিল, হাত দুটি পেছনে বাঁধা, চোখ বাঁধার গামছাটা গলায় এসে ঠেকেছে। তলপেটে ও কপালের বাঁদিকে বেয়োনেটের আঘাত। এভাবেই 18 ডিসেম্বর রায়ের বাজারের ইটখোলার বধ্যভূমিতে পাওয়া গেল আলিমের লাশ। সব কটা জানালা খুলে দাও না।